আপনি কি জানেন অন্নদাশঙ্কর রায়কে বাংলা শিখিয়েছে কে? দেশবন্ধুকে কলকাতার মেয়র, শ্রী নেহেরুকে ভারতের প্রাইম মিনিস্টার, গান্ধীজিকে মহাত্মা করল কে? ব্রজরাজ কারফর্মা বাবুকে যিনি চেনেন না, এ কাহিনী তাঁর জন্য নয়, কারণ তিনি এ কাহিনী শুনে ঠিক বিশ্বাস করতে পারবেন না। অবিশ্বাসের হাসি হাসবেন। হয়তো প্রবল মূঢ়তাবশে ব্রজদার সঙ্গে তর্কই জুড়ে দেবেন, আর মুহূর্তে ব্রজদা সে স্থান ত্যাগ করবেন। আমরা হাড়ে হাড়ে টের পাব বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। ব্রজদা একটা আফসোস প্রায়ই করেন, বাঙালির মানসিক হজম শক্তি আর আগের মতো নেই, কোনো কিছু প্রাণে ধরে বিশ্বাস করতেই পারে না। আর যেদিন থেকে বাঙালির এই হজমের গোলমাল হয়েছে, সেদিন থেকেই তার অধঃপতনের শুরু। আমি অবিশ্বাসী নই, তাই ব্রজদাকে পেয়েছি। আর যে কলকাতায় জীবন অনিত্য, যে কোনো মুহূর্তে যেখানে সরকারি বাসের চাকায়, হাসপাতালের চিকিৎসা বিভ্রাটে, পুলিশের গুলিতে অথবা পাবলিকের ইঁটে প্রাণটি যেতে পারে, সেখানে হঠকারী অবিশ্বাসের ফেরেববাজিতে পড়ে কোনো মূল্যেই ব্রজদাকে হারাতে পারিনি। ব্রজদা যে সে লোক নন। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন ব্রজদার পরামর্শে, এ কথা কিন্তু অনেকেই জানে না। আপনি কি জানেন অন্নদাশঙ্কর রায়কে বাংলা শিখিয়েছে কে? দেশবন্ধুকে কলকাতার মেয়র, শ্রী নেহেরুকে ভারতের প্রাইম মিনিস্টার, গান্ধীজিকে মহাত্মা করল কে? সত্যেন বোসকে আইনস্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিল কে? ব্রজরাজ কারফর্মা। বাঙালির ইতিহাস বাঙালি নিজেই জানে না। সত্য বাংলাদেশে চিরকালই উপেক্ষিত। বাঙালি ইতিহাসকে কোনোদিন মর্যাদা দিতে শেখেনি, তাই ব্রজদাকে বাঙালি চিনতেই পারল না। এতে ব্রজদার বিশেষ কিছু ক্ষতি হয়নি। যে ব্রজদা, তিনি সেই ব্রজদাই আছেন। মাঝখান থেকে বাঙালির ইতিহাসটাই পঙ্গু হয়ে গেল। তাই এতকাল পরে বাংলাদেশকে অপূরণীয় এক ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য আমি ব্রজদার জীবনচরিত রচনা করতে বসেছি। শ্রীরামকৃষ্ণের যেমন শ্রীম, ডক্টর জনসনের যেমন বসওয়েল, ব্রজদার তেমনি আমি। তাই ব্রজদা যখন যা বলেছেন আমি সযত্নে টুকে রেখেছি। ব্রজদার মুখের বুলি, তাই নাম দিয়েছি ব্রজবলি। একদিন কয়েকজন ছোকরা কবি তর্ক করছিল। তাদের এক দলের মতে বলাকা থেকেই রবীন্দ্র প্রতিভার ম্যাচুরিটি প্রকাশ পেতে থাকে। ব্রজদা সে কথা শুনে হাসলেন, পরিতৃপ্তির হাসি। বললেন, ঠিক ধরেছে বুঝলি, পেটে এলেম আছে, বোঝা যাচ্ছে। ভাগ্যিস সেদিন কবিকে হাসির উপর একটা কবিতা লিখতে পীড়াপিড়ি করেছিলুম। সুদূর অতীতের অন্ধকারে স্মৃতির সার্চলাইট ফেলে ব্রজদা কি যেন খুঁজলেন কিছুক্ষণ। তারপর যা খুঁজছিলেন তা যেন হঠাৎ পেয়েও গেলেন। ব্রজদা বললেন, বাহ, সে কি আজকের কথা! 1914। তখন বড়লাট সাঙ্গবাঙ্গ নিয়ে বড়দিনটা কলকাতায় কাটাতেন। বড়লাটের এডিগন তখন খাস বিলেত থেকে আসত। ব্রিটিশ ফৌজের সেরা সেরা লোক আনা হতো বড়লাটের এডিগন করার জন্য। বুঝে নে ব্যাপারখানা। কর্নেল ক্লিমেন্ট বলে তখন জাঁচরেল এক এডিগন ছিল বড়লাটের। ধরতে গেলে সেই কর্নেলই কবির বলাকা কবিতা লেখার মূলাধার। এসব হিস্ট্রি তো কেউ জানে না, শুধু ফ্যাট করে। তা যাকে, সে কথা আরেকদিন বলবো। আজ কর্নেল ক্লিমেন্টের সঙ্গে আমার আলাপের কাহিনীটাই বলি। ব্রজদা বললেন, কর্নেল ক্লিমেন্টের সঙ্গে ফোর্ট উইলিয়ামে একবার লড়তে গিয়েছিলাম। ওই এক লড়াইয়ের পরেই দুজনের হাতে দস্তানায় ভাব জমে গেল। বেটা বিলাতের চ্যাম্পিয়ন কুস্তিগির ছিল, 7 ফুট লম্বা, 4.5 মণ ওজন।
বুকের ছাতিই ছিল 56 ইঞ্চি, 6 ইঞ্চি ফোলাতে পারত। সে আমলের গোড়া তো। তোরা একালের ছোকরা, আইডিয়া করতে পারবি নে। রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসখানা পড়েছিস তো? ক্লিমেন্টের কিছুটা আদল রবীন্দ্রনাথ গোড়া চরিত্রে ফোটাতে চেয়েছিলেন। সত্যি বলতে কি পারেননি। তা কর্নেল ক্লিমেন্ট যদি হয় ক্যানাডিয়ান ইঞ্জিন, তবে গোড়া হচ্ছে হাওড়া আমতা রেলের এই ধুকুস ধুকুস চুনোপুটি ইঞ্জিন। এবারে আন্দাজ করে নে। সেই ঘটোৎকচের সঙ্গেও আমাকে কুস্তি লড়তে হয়েছে, বুঝলি? ন্যাশনাল স্পিরিটটা তখন আমাদের মধ্যে এমনি তেজি ছিল, বুঝলি? এ কি তোদের স্বাধীনতা আমলের নেতাগিরি করা? গোড়াদের সঙ্গে তখন কথায় কথায় টক্কর দেওয়া হতো। হলামই বা আমরা পরাধীন, আমাদের দেশটাই তোমরা না হয় দখল করেছ, কিন্তু বাঙালির তেজটা তো আর দমন করতে পারোনি। ব্রিটিশ তো ছাড়, শক, হুন, পাঠান, মোগল কে এঁটে উঠতে পেরেছে বাঙালির সঙ্গে? দেখা দেখেনি হিস্ট্রিতে। আমাদের আমলে আমরা ছিলাম সেই তেজি হিস্ট্রির বাচ্চা। হ্যাঁ, যা বলছিলুম, ফোর্টে বড়দিনের সময় কুস্তি হতো। চ্যাম্পিয়নকে বড়লাট গিন্নি নিজের হাতে মেডেল পরিয়ে দিতেন, আর আর গালে এই একটা কিস করতেন। ওটা হলো ওদের দেশের সিস্টেম, জাতীয় শুল্ক, অর্থাৎ কিনা যাকে তোরা ন্যাশনাল কাস্টম বলিস। ও পিওর জিনিস, ওতে কোনো দোষ নেই। যা হোক, আমরা সেসব কুস্তি দেখতে যেতাম। সেবার হলো কি, এডিকন কর্নেল সাহেবও নেমে পড়ল রিংয়ে। শুনলুম অ্যামেচাররাও এবার কেদ্দানি দেখাতে পারবে। আমার তো হাত নিষ্পিস করতে লাগলো, কিন্তু উপায় কি? কে আমাকে চেনে? তাই চুপ করে বসে থাকলুম। কর্নেল সাহেব লড়লে বটে, বাঘা বাঘা প্রফেশনালরাও পুরো রাউন্ডকে ওর সঙ্গে লড়তে পারল না। কর্নেল সাহেব শেষ লোকটাকেও চিৎ করে উঠে দাঁড়ালো। চটাপট চটাপট হাততালি, সে আর কান পাতা যায় না। বড়লাটের মুখ উজ্জ্বল হয়ে উঠল। ছোটলাট তো হর্রে হর্রে বলে লাফিয়ে উঠলেন। ভাইসরয় গিন্নি, লাট গিন্নি তালি বাজালেন। তাতেই কর্নেল ব্যাটার মরণের পাখনা চাগিয়ে উঠল। সে ব্যাটা চ্যালেঞ্জ করে বসলে, যদি কেউ লড়তে চাও এসো, ইন্ডিয়ান কি ব্রিটিশ, যে ইচ্ছে আসতে পারো। আর কেউ যদি চ্যালেঞ্জের জবাব না দাও, কেউ ভয়ে লড়তে না আসো, তবে বুঝবো ইন্ডিয়ায় আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। তখন আমি ইন্ডিয়ান চ্যাম্পিয়ন বলে নিজেকে ডিক্লেয়ার করব। টাইটেল নেব রুস্তমি হিন্দ। সেটা 1914-এর যুগ, পুরো দমে ওয়ার চলছে। আমাদের বাঙালিদের পল্টনে নেয়নি। সেটা একটা ন্যাশনাল ইনসাল্ট তো, বুঝলি নে? গায়ের রক্ত টকবক করে ফুটছে। ডিসেম্বরের শীতেও গায়ে স্ট্রেপ একটা খদ্দরের বেনিয়ান, ইয়াং ব্লাড তো। তার উপরে ব্যাটা আবার মুখের উপর চ্যালেঞ্জ করলে এ কি সহ্য হয়? দাঁড়িয়ে বললাম, আই অ্যাকসেপ্ট। ঝোঁকের মাথায় বলে ফেলেই ভাবলাম, হেরে গেলেই তো কেলেঙ্কারি, ভারত মাতার মুখে চুনকালি পড়বে। যা হোক, গোপনে মনে মনে 3-3বার বন্দে মাতারম, ভারত মাতা কি জয় বলে উঠে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গেই তো সেই কর্নেলের চোখ টেরা হয়ে গেল। দেখলুম বড়লাট গিন্নিও আমার দিকে চেয়ে নিলেন। আবার হাততালি পড়ল। সবাই ঠেলে ঠুলে আমাকে রিংয়ে তুলে দিলে। সে দৃশ্য! আমার মাথার উপর ব্যাটা আরও 1.5-2 ফুট লম্বা। অন্য লোক হলে হয়তো নার্ভাস হয়ে পড়তো। অন্য সময় হলে আমিও যে কি করতুম বলতে পারি নে। কিন্তু তখন আমার হাতে ন্যাশনাল প্রেস্টিজ। সব সময় মনে হচ্ছে এই বুঝি সেটা পাংচার হয়ে যাবে। বুঝতেই তো পারছিস। কিন্তু তোরা এখনকার জেনারেশন তো, তোদের সেরকম ফিলিংসই নেই, হয়তো ঠিক মতো বুঝতেই পারবি না। যাক, তেড়ে ফুড়ে তো উঠলুম, কিন্তু ড্রেস তো করতে হবে, কিছুই তো আনিনি। ড্রেসিং রুমে নিয়ে গেল। গিয়ে দেখি থরে থরে সব বিলিতি জাঙ্গিয়া টাঙানো রয়েছে। তা সাহেবদের জিনিস কি আমাদের লাগে? পেল্লায় পেল্লায় সব সাইজ। রিয়েল গোড়া তো দেখলি নে জীবনে। তা যাকে একটা আচ্ছা ফ্যাসাদে পড়লাম। সাইজ মতো একটা জাঙ্গিয়ার অভাবেই সেদিন জাতির মান প্রায় যেতে বসেছিল আর কি। ভাগ্যিস এদিক ওদিক চেয়ে একটা ভোজপুরি দারোয়ানকে পেলুম। তার ল্যাঙরটা চেয়ে নিয়ে ড্রেস করলুম। তারপর জয় মা কালী বলে রিংয়ে গিয়ে উঠলুম। সমবেত দর্শকরা রুদ্ধশ্বাসে আমাদের ফাইট দেখতে লাগলো।
আমি 6 রাউন্ড ফাইট দিলাম, কর্নেল ব্যাটা আমার টিকিও ছুঁতে পারল না। কর্নেল ব্যাটা যত প্যাঁচই ঝাড়তে যায় আমি ততই কাটান প্যাঁচে সরে পড়ি। সত্যি বলতে কি, তখনও পর্যন্ত আমি কুস্তির কোনো প্যাঁচই ঝাড়িনি, স্রেফ কিতকিত খেলার কায়দাতেই ওকে কাটান মারছিলাম। তার উপর আমি ওর চাইতে বেটে ছিলাম বলে ইজিলি ওর পায়ের ফাঁক দিয়ে গলে গলে বেরিয়ে যেতে পারছিলাম। 6th রাউন্ডেও আমাকে কাট করতে না পেরে ব্যাটা বেশ ঘাবড়ে গেল। 7 রাউন্ডের মাথায় একটু অসতর্ক হয়েছে কি ব্যাটাকে মারলাম এক জবর ল্যাং, একেবারে বিশুদ্ধ বাঙালি মতে। যাই বলিস আর তাই বলিস, ল্যাং মারায় বাঙালির কাছে ওয়ার্ল্ডের কেউ দাঁড়াতে পারে না। নেই করেও এই বিদ্যাটি বাঙালির এখনও আছে। আর এই ল্যাং মারার ঐতিহ্য বাঙালি যতদিন বজায় রাখতে পারবে ততদিন হোয়াট বেঙ্গলি থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। ফল পেলাম হাতে হাতে। ল্যাংখানি খাবার সঙ্গে সঙ্গে বাঁচাদান কাত, অর্থাৎ প্রথমে কাত এবং পরে চিত, নট নরণচরণ, নট কিচ্ছু। রেফারি আমাকেই উইনার ডিক্লেয়ার করলে। আবার পটাপট হাততালি, হুররে হুররে চিৎকার। কর্নেল সাহেব অতি কষ্টে উঠে হ্যান্ডশেক করল, বলল, ব্র্যাভো বাবু, ব্র্যাভো। বড়লাট গিন্নির কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। তিনি আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন। বড়লাট, ছোটলাট, মেম্বার, মাতব্বর সবাই আমার হাত ঝাঁকালেন। চারদিক থেকে খালে হরিরে ব্রজদা, হরিরে ব্রজদা, কানে মাইরি তালা লেগে যাবার উপক্রম। বড়লাট গিন্নি আমার গলায় মেডেলটি পরিয়ে দিয়ে কিস্টি করবার জন্য আমার মুখখানা যেই ওর পাউডার পমেটম মাখা মুখের কাছে টেনে নিলেন, আমি অমনি বেঁকে দাঁড়ালাম। বলে উঠলাম, সরি ম্যাডাম, আই কান টেক ইট, ওটা নিতে পারবো না। মেম সাহেব বড়লাটের বউ, এমন কথা জন্মেও শোনেনি, ওর কাছে এটা তো রীতিমতো বেয়াদবি। অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন, তারপর চোটে ফায়ার। বললেন, কেন? কিন্তু আমি ব্রজ, ওতে কি আমি ঘাবড়াই? জাতীয় রক্ত টকবক করে উঠল। বুক ফুলিয়ে বললাম, ম্যাডাম, ওটা ফরেন গুডস, এখন স্বদেশি আন্দোলন চলছে, বিলেতি মাল আমরা বয়কট করেছি। লিসেন চ্যানেলে আজকে শুনলেন রূপদর্শীর লেখা প্রথম গল্প।